আসসালামু আলাইকুম দর্শক। সবাই প্রিন্সের আপডেট চান। প্রিন্সের আপডেট আসলে প্রতিদিন দেয়া সম্ভব হয় না। প্রতিদিন প্রিন্সের আপডেটও থাকে না। প্রিন্সের নতুন একটি আপডেট হচ্ছে যে প্রিন্সের ডিওপি আবার সেটে ফিরেছে। কাজ করছে প্রিন্সের টিমের সঙ্গে। এছাড়া প্রিন্সের কিছু ফুটেজ লিক হয়েছে। ওয়ার্কিং ফুটেজ, শুটিং ফুটেজ। এই ফুটেজগুলো লিক হতো না যদি না ২-১ টা কনটেন্টে বা ২-১ টা পেজে বা বিভিন্ন জায়গায় এই কথাটা না উঠতো যে প্রিন্সের সেট থেকে অমিত রায় চলে গেছেন শিডিউল জটিলতার কারণে। যাই হোক, অমিত রয় যে প্রিন্সের সেটে আছে, এটি প্রমাণ করবার জন্যে কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে এবং অমিত রয় অদ্যাবধি সবসময় প্রিন্স টিমের সঙ্গে থাকছেন, শুট করছেন। এটিও তারা প্রমাণ করতে চাইছেন। ভাই, প্রমাণ করার কিছু নেই। প্রমাণ তো একমাত্র স্ক্রিনে হবে। প্রমাণ একমাত্র সিনেমা হলে হবে। যে 'বরবাদের' চাইতে প্রিন্স ভালো কিছু হলো কিনা বা 'তাণ্ডবের' চাইতে প্রিন্স ভালো কিছু হলো কিনা বা 'তুফানের' চাইতে প্রিন্স ভালো কিছু হলো কিনা। শাকিব খান দিন, দিন তার নিজেকে ছাড়িয়ে যাবার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই প্রচেষ্টায় প্রিন্স কতটা সহায়ক ভূমিকা পালন করল। এগুলো হচ্ছে গিয়ে প্রমাণের বিষয়। তবে আবু হায়াত মাহমুদ একজন নতুন পরিচালক। তার কাছে খুব বেশি আশা না করাই শ্রেয়। সে শাকিব খানকে নিয়ে একটি ঠিকঠাক চলচ্চিত্র দিতে পারলে দিস ইজ এনাফ। সবাই যে এসেই ছক্কা মারবে এমন কিছু না। মেহেদী হাসান হৃদয় ১ম বলেই ছক্কা মেরেছে। দ্যাট ইজ আ ভেরি গুড সাইন ফর হিম। বাট একই কাজ যে আবু হায়াত মাহমুদও করবেন, এটি এটি ভেবে বসে থাকলে হবে না। মানে এক্সপেকটেশন লেভেলটা অত উপরে না নেয়াটাই উত্তম। তবে আবু হায়াত মাহমুদের কাছ থেকে এটুকু এক্সপেকটেশন আমরা করতে পারি যে, হ্যাঁ, ঠিকঠাক একটা সিনেমা দিবে যেটি দেখে দর্শক বলবে যে পয়সা ওসুল। সিনেমার যে হাইপ শুরুতে তারা তুলেছিল, সেই হাইপ অনুযায়ী তারা হাইপটা ধরে রাখতে পারে নাই। কিছুটা অনন্য মামুন ক্যাটেগরির হয়ে যাচ্ছিল বা যাচ্ছে। তবে এখানে আবু হায়াত মাহমুদের প্রাপ্তি এটাই যে সে অনন্য মামুনের মতো বিভিন্ন সময়ে সে স্ট্যাটাস দেয় নাই। সে নিজের মুখে খুব বেশি কোনো বড় কথা বলে নাই। সে বলেছে সে যেটা করছে সে সেটা আপন মনে করে যাচ্ছে। উত্তর তো দিবে তার কাজ। প্রিন্স সহ এই ঈদে ১৭ টা সিনেমা আসতেছে। আল্লাহই জানে কয়টা সিনেমা হলে উঠবে আর কয়টা সিনেমা ড্রইং রুমে দেখানো হবে। তবে প্রিন্সের পাশাপাশি 'দম', তারপরে 'রাক্ষস', তারপরে 'বনলতা এক্সপ্রেস' আরো কয়েকটি সিনেমা আছে যেগুলো খুব ভালো করবে বলে আশা করা যাচ্ছে। গতবার 'তাণ্ডবের' সঙ্গে 'উৎসব' যেরকম ফাইট হয়েছে, 'উৎসব' এখনো চলছে বিভিন্ন সিনেপ্লেক্সে। ঠিক তেমনি এইবারও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে প্রিন্সের সঙ্গে 'বনলতা এক্সপ্রেস' এর একটা ফাইট হবে। ২ টা ২ মেজাজের ছবি। ২ টা ২ আ ফ্লেভার এর ছবি। তারপরও মানুষ ঈদে সেই ছবিই গ্রহণ করবে, যেই ছবি নিয়ে পুরো পরিবার একসঙ্গে বসে আনন্দ উদযাপন করতে পারবে। সেই জায়গা থেকে 'উৎসব' সেই ধরনেরই একটি সিনেমা ছিল। ফ্যামিলির সবাই বসে উৎসব উদযাপন উৎসব মতো করে উদযাপন করেছে। 'বনলতা এক্সপ্রেসও' কি ঠিক সেই টাইপের হবে কিনা জানি না। তবে মানুষ আশা করছে কারণ একই পরিচালক, সেই উৎসবের পরিচালকই 'বনলতা এক্সপ্রেস' নির্মাণ করছেন। এদিকে আজমান রুশো শাকিব খানকে নিয়ে একটি রোমান্টিক ছবি বানাতে চলেছে। যেই ছবিতে সে পাকিস্তানের কোন নায়িকাকে নেবে না। তবে বাংলাদেশের একজন নায়িকা ফিক্স হয়ে আছে যে গতবার বিশ্ব সুন্দরীতে গিয়েছিল মিথিলা। শাকিব আল হাসানের এক্স গার্লফ্রেন্ড শাকিব খানের নায়িকা হতে চলেছেন। তবে সে 2nd নায়িকা হিসেবে কাস্টিং হবে। 1st নায়িকা হিসেবে হয়তো সাবিলা নূরকে নেয়া হবে। এখন এই সাবিলা নূরকে শাকিব খানের সঙ্গে রোমান্টিক নায়িকা হিসেবে দর্শক তাণ্ডবে খুব একটা কিন্তু অ্যাকসেপ্ট করে নাই।
যদিও সাবিলা নূরের কিন্তু খুব বেশি এক্সপোজও করার স্কোপ ছিল না তাণ্ডব সিনেমাতে। তার ক্যারেক্টার লেন্থ অনেক ছোট ছিল। কিন্তু একটা সামাজিক, একটা সাময়িক বা একটা বাস্তবিক সমীকরণ যদি আপনারা চিন্তা করেন যে শাকিব খানের এইজ আর সাবিলা নূরের এইজ, এই ২ টা এইজকে যদি আপনারা মেলাতে চান, তাহলে রোমান্টিক ছবি হিসেবে শাকিব খানের সঙ্গে সাবিলা নূরের সম্পর্কটা কি হইতে পারে? সেটা কি বয়সের যে বিষয়টি, সেই বিষয়টি কি স্ক্রিনে ফুটে উঠবে না? অবশ্যই উঠবে। তো সেই ক্ষেত্রে সাবিলা নূরকে যদি একটু শাকিব খানের সঙ্গে মানানসই করতে হয়, তাহলে সাবিলা নূরকে ওয়েট গেইন করতে হবে। স্পেশালি দেখেন, আমাদের দেশেই, বাইরের দেশের সঙ্গে আপনার উদাহরণ দেওয়ার দরকার নেই। আমাদের দেশেই অনেক উদাহরণ আছে ওয়েট গেইন করা বা ওয়েট লুজ করা। বডি ট্রান্সফরমেশন। আরিফিন শুভ থেকে শুরু করে শাকিব খান বা আফরান নিশো সবাই কিন্তু অলরেডি বডি ট্রান্সফরমেশন এর অধীনে গেছে সিনেমার ক্যারেক্টারের জন্য। তো সাবিলা নূর যদি এই ক্যারেক্টারটা করতে চায়, ২ টা কাজ করতে হবে। একটা হচ্ছে শাকিব খানকে তো একটু ওয়েট কমায়া একটু কম বয়সের দিকে আসতে হবে। আর সাবিলা নূরকে একটু ওয়েট বাড়িয়ে একটু বয়সটা বেশি বা ৩৫-৩০ এর উপরে, অবশ্যই সাবিলা নূরের বয়স এই মুহূর্তে ৩০ এর কাছাকাছি। কিন্তু ৩৫, ৩৬, ৩৮ এরকম একটি বয়সে সাবিলা নূরকে নিতে হবে। বা যে বয়স যাই হোক, মানে দুজনের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স টা যেন কাছাকাছি হয়, সেই জায়গায় যেতে হবে। নাহলে এটি একটি রোমান্টিক ছবি। তাও আবার মিউজিক্যাল ট্রিটমেন্ট দিবে এই সিনেমাতে। যদি শাকিব খান আর সাবিলা নূরকে মানানসই না হয়, তাহলে সাবিলা নূরের কাস্টিংটাই এই সিনেমার সবচাইতে মিসকাস্টিং, বড় মিসকাস্টিং এবং বড় ডিজাস্টার র হিসেবে সামনে আসতে পারে। অবশ্যই টিমের এই ব্যাপারে নজর আছে। এরা তো বিজ্ঞাপন নিয়ে কাজ করে। আজমান নিশোকে যতটুকু আমি চিনি। বিজ্ঞাপনে এইসব জিনিস তারা খুব, খুব সতর্কতার সঙ্গে দেখে। একটা ক্যারেক্টারকে সেই ক্যারেক্টারে যায় কিনা সেটা তারা লুক টেস্ট করবে। লুক টেস্ট মানে তাকে সেই কস্টিউম পরাবে, তার ফটোশুট হবে। হওয়ার পরে সে দেখবে যে যেই ক্যারেক্টারে তারা ভাবছে সাবিলা নূরকে, সাবিলা নূর আদৌ সেই ক্যারেক্টারটা ক্যারি করতে পারে কিনা কস্টিউম এবং মেকআপ সহ। যদি সেই লুক টেস্টে সাবিলা নূর উতরে যায়, তাহলে ওকে, তারা শুটে চলে যাবে। আজমান নিশোর আরো একটি প্লাস থাকবে তার সিনেমাতে, সেটি হচ্ছে যেহেতু সে বিজ্ঞাপন নির্মাতা, তার প্রতিটি ফ্রেম চমৎকার থাকবে। বিজ্ঞাপন নির্মাতাদের এটি একটা সুবিধা। তারা অল্প সময়ে বড় গল্প বলতে পারে। ১ মিনিটের মধ্যে তারা একটা সিনেমা বলে। তারা কিন্তু তাদের একেকটা বিজ্ঞাপনকে তারা কিন্তু ফিল্মই বলে। তারা কিন্তু ফিল্ম হিসেবে এটারে অ্যা ইন্ট্রোডিউস করায় দেয়। তো সেক্ষেত্রে আজমান নিশোদ বা এর আগে যেমন ধরেন অমিতাভ রেজা আয়নাবাজি বানিয়েছেন বা এর আগে অ্যা আ আ এরপরে সুমন, মিজানুর রহমান সুমন নিয়ে বানিয়েছেন। চঞ্চল চৌধুরীকে নিয়ে হাওয়া বানিয়েছেন। তো এই ধরনের সিনেমাগুলো অনেক ডেপথ থাকে স্ক্রিনে। মানে আপনি দেখে শুধু যে অ্যাক্টিং দেখবেন তা না। আপনি অ্যাক্টিং এর পাশাপাশি সেট, আ আশেপাশের ক্যারেক্টার, আশেপাশের পরিবেশ, কস্টিউম, ইভেন লাইট, সাউন্ড, প্রত্যেকটা জিনিস একেবারে তারা পারফেক্ট জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো ওই জায়গা থেকে একটা ইন্টারন্যাশনাল ফ্লেভার আসে সিনেমার ভিতরে। আন্তর্জাতিক সিনেমার মান আসে। এবং দর্শক একটা তৃপ্তির ঢেকুর তুলে সিনেমাগুলো দেখে। যে না, ৳৫০০ বা ৳৩০০ দিয়ে সিনেমার টিকেট কেটে পয়সা উসুল হইছে। আবু হায়াত মাহমুদের বিষয়টা, উনি বিজ্ঞাপন নির্মাতা নয়, তবে টেলিভিশন নাটক উনি করেছেন। এখন টেলিভিশন নাটক থেকে আসলে ভালো করতে পারবে না নির্মাতা হিসেবে, এটা কিন্তু এখন আর বলা অবকাশ নাই। কারণ অলরেডি টেলিভিশন নাটক থেকে মেহেদী হাসান হৃদয় এসে নির্মাতা হিসেবে খুব ভালো করেছেন।
টেলিভিশন নাটক থেকে নির্মাতা হিসেবে শিহাব শাহীন এসেও কিন্তু মোটামুটি একটা ভালো জায়গায় গিয়েছেন। তো টেলিভিশন নাটক যারা করেন তারা কিন্তু প্রতিটা জিনিস ছোট থেকে ছোট প্রতিটা জিনিস তারা মাথায় রাখে। একটা ছোট্ট মুভও তারা মাথায় রাখে যে কেন এই মুভটা সে দিল। সাপোজ কথা বলতে, বলতে চশমাটা পড়ল। আবার চশমাটা খুলল। এই জিনিসের কন্টিনিউটিও তারা মাথায় রাখে যে কোন ডায়ালগের সময় তারা অ্যাক্টর চশমাটা খুলল এবং চশমাটা পড়ল বা চশমাটা পড়ার কারণে ওই সিচুয়েশন এর কোনো ড্রপ হইল কিনা, ড্রামাটার কোনো পরিবর্তন হইল কিনা। এ ধরনের অনেক কিছুই ছোট, ছোট অনেক কিছু নাটকের নির্মাতারা মাথায় রাখে বিষয়গুলো। তাই বলে সিনেমার নির্মাতা যে রাখে না তা না, তারাও রাখে। তবে গড় পড়তায় গত কয়েক বছর মানে এই 'প্রিয়তমার' আগে এফডিসির ডিরেক্টররা মোটা দাগে সিনেমা বানাইতো। তারা এত কিছু মাথায় রাখতো না। দেখা গেছে কোনো একটা দৃশ্যে চুল বড়, আবার কোনো একটা দৃশ্যে চুল ছোট। এরকমও অনেক দৃশ্য দেখা গেছে বাংলা সিনেমায়। ইভেন সালমান শাহর সিনেমাতেও এরকম হয়েছে অনেক সিনেমায়। কারণ একই অনেক বড় বাজেটের সিনেমা হয়। দেখা গেছে যে মাঝখানে বাজেট স্বল্পতা থাকলে অন্য সিনেমা শুট করতে হয়। আবার অন্য সিনেমা থেকে এসে এই সিনেমা শুট অনেক কিছু থাকে। যার কারণে ওইটা মানে এগুলোও একটা কারণ থাকে কন্টিনিউটি মিসম্যাচ হওয়ার। তো যাই হোক কথা বলছিলাম 'প্রিন্স' এবং 'রকস্টার' নিয়ে 'আজমান নিশোর'। তো 'প্রিন্সটার' উপরে ডিপেন্ড করবে অনেক কিছু। এইবার এইবার কিন্তু ১৭ টা সিনেমা বলতে ১৭ টা সিনেমার কথা নিয়ে যেহেতু কনটেন্টটা শুরু হয়েছে। সো ১৭ টা সিনেমার এইবারের ঈদ খুব ইম্পোর্টেন্ট। এইবারের দর্শক অনেক ডাইভার্সিফাইড হবে। আগে যেমন শাকিব খানের দর্শক বা শাকিব খান যেমন দর্শকদেরকে হলে নিয়ে এসছেন বা সিনেপ্লেক্সে নিয়ে এসছেন শাকিব খান। ঠিক তেমনি যেই দর্শকগুলো শাকিব খানকে দেখবার জন্য হলে এসছে বা সিনেপ্লেক্সে এসছে, এই দর্শকই আবার ভালো সিনেমা খুঁজবে। যখন দেখবে যে শাকিব খানের সিনেমার চাইতে অন্য সিনেমা ভালো হচ্ছে, তখন তারা অন্য সিনেমার দিকেই ধাবিত হবে। তো ওই জায়গা থেকে আবু মাহমুদের জন্য এটা একটা চ্যালেঞ্জ বা শাকিব খানের জন্যও এটা একটা ফ্যাক্টর যে 'প্রিয়তমা', 'রাজকুমার' একটার পর একটা 'তুফান', 'তাণ্ডব' একটার পর একটা ব্লকবাস্টার, একটার পর একটা শুধু হাই রাইজই হইছে, আপরাইজই হইছে। এর মধ্যে কোন একটা সিনেমা যদি ড্রপ করে 'দরদের' মতো, তাহলে কিন্তু আবার শাকিব খানের জন্য এটা একটা ডিসক্রেডিট। এত বড় একটা সুপারস্টার ড্রপ করতেই পারে, সিনেমা ফ্লপ হইতেই পারে। কারণ একটা কথা আছে, যতক্ষণ না পর্যন্ত দর্শক সিনেমা রিসিভ করছে, ভাই সিনেমা নির্মাণ খারাপ হইতে পারে, গল্প খারাপ হইতে পারে। কিন্তু দর্শক যদি সিনেমাটাকে রিসিভ করে ফেলে, যেমন গত বছর 'জঙ্গলি' সিনেমাটার ভিতরে কিন্তু খুব বেশি কিছু ছিল না। 'জঙ্গলি' সিনেমাটা খুব আহামরি কোনো গল্পও ছিল না। খুব মেকিং ও ছিল না আহামরি কিছু। বলার মতো কিছুই ছিল না 'জঙ্গলি' সিনেমায়। কিন্তু 'জঙ্গলি' সিনেমাটা গত বছর দর্শক রিসিভ করছে এবং সেটি ব্যবসা সফল সিনেমা হয়েছে। সো কথাটা হচ্ছে গিয়ে যে দর্শক হচ্ছে গিয়ে লাস্ট সেন্টেন্স। দিন শেষে দর্শক সিনেমাটা কতটা রিসিভ করেছে। এটা হচ্ছে গিয়ে ফ্যাক্টর। তো দর্শক যদি 'প্রিন্সকে' রিসিভ করে নেয়, তাহলে কারো বাপের সাধ্য নাই 'প্রিন্সকে' থামায় রাখে। 'প্রিন্সের' জন্য শুভকামনা, শাকিব খানের 'রকস্টার' এর জন্য শুভকামনা।